আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নিজের এবং পরিবারের কারো আওয়ামী লীগের নেতৃত্বে না থাকার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা। নির্বাচনের পরও ভারতেই থাকার পরিকল্পনা। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বাইরের শক্তি কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা। ইতিহাসের সবচেয়ে ভালো ভোটের প্রতিশ্রুতি। এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদ নদীতে রয়েছে বৈচিত্র্যময় জলজ জীব বৈচিত্র্য। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে রাখছে তাৎপর্যপূর্ণ ভূমিকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। আপাতত ভারতেই থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে বিস্তারিত জানাচ্ছেন রোকসানা আমিন। জনতার অভ্যুত্থানে 2024 সালের 5ই অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির গোপন এক জায়গায় অবস্থান করছেন তিনি। জুলাই অগস্টে গণহারে মানুষ হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ রয়েছে। তবে সময় সময় অনলাইনে দলীয় ফোরামে নিজের চেহারা না দেখিয়ে বক্তৃতা করেছেন তিনি। এই প্রথম তিনি কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বললেন। ইমেইলের মাধ্যমে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাজনীতিতে তার ও তার পরিবারের ফেরা এবং বাংলাদেশের ভবিষ্যৎ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা। রাজনীতিতে বা দলের নেতৃত্বে তিনি বা তার পরিবারের কেউ নাও থাকতে পারে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা রয়টার্সকে বলেন, এটা তাঁর বা তার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে শর্ত হিসেবে বৈধ সরকারের অধীনে সংবিধান ও আইনের শাসনের কথা বলেন তিনি। তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলেও জানিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। তার দল নিষিদ্ধ থাকার বিষয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতীও বটে। জুলাই অভ্যুত্থানে সহিংস দমনপীড়ন ও আওয়ামী লীগ শাসনামলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ রয়েছে, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। রোকসানা আমিন, চ্যানেল আই। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বাইরের শক্তি শক্তভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নানা কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। এই নির্বাচন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ সভা। 2 ঘণ্টা ধরে চলা সভায় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ 4টি বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান উপদেষ্টাকে জানানো হয়, এবার আনসার ছাড়াও সেনা ও নৌবাহিনীর 92,500 সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালের চক্রান্ত হচ্ছে। নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই।
প্রেস সচিব বলেন, গত 3টি নির্বাচনে যে কোনো পর্যায়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের এবার কোনো দায়িত্ব দেয়া হচ্ছে না। একই সঙ্গে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন নিয়েও আলোচনা হয় পর্যবেক্ষণ সভায়। একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে। একটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশে এখন আর আওয়ামী লীগ নেই। সাক্ষাৎকার প্রচারের আগে 5 আগস্টে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের কী ভূমিকা ছিল তা সবাইকে স্মরণ করতে বলেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। হারিকেন মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে জ্যামাইকার দক্ষিণ পশ্চিম উপকূল। এ পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে হ্যারিকেনের আঘাতে 30 জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। জ্যামাইকাকে আঘাত করার পর পূর্ব কিউবায় আঘাত হানে, সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিউবান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব কিউবা থেকে প্রায় 7.5 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO ঘূর্ণিঝড় মেলিসাকে ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করেছে। আর জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5 লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে জ্যামাইকা কর্তৃপক্ষ। জাতিসংঘের সরকারি হিসাব অনুযায়ী জ্যামাইকায় 10 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থা। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা, উপড়ে গেছে গাছপালা। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজ থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয়করণের দাবি বাস্তবায়নে গত 13 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। গতকাল জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিলে থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 50 জন আহত হন। আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠি পেটা করে পুলিশ। আমরা প্রয়োজনে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে দেব এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করে ঘরে ফিরব না ইনশাআল্লাহ। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন নদ নদীতে গড়ে উঠেছে বৈচিত্র্যময় জলজ জীববৈচিত্র্য, যা কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও রাখে তাৎপর্যপূর্ণ ভূমিকা। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও মানবসৃষ্ট নানা কারণে বিপন্ন প্রায় দেশের প্রাচুর্যময় নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য, যা বার্তা দেয় অনিশ্চিত ভবিষ্যতের। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। প্রাচীনকাল থেকে এদেশের কৃষি, অর্থনীতি, যাতায়াত কিংবা পরিবহন খাত প্রধানত নদী নির্ভর। মিঠা পানির এসব নদ নদী দেশের জলজ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল। জলজ প্রতিবেশ ব্যবস্থাকে বসবাস উপযোগী করে তোলে জলজ উদ্ভিদ, যেখানে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পাশাপাশি অবাধ বিচরণ রয়েছে নানা প্রজাতির মাছের। দেশের প্রায় সব নদীতেই সাপ, গুইসাপ, কাছিম সহ বৈচিত্র্যময় গড়নের সরীসৃপের পাশাপাশি রয়েছে শুষ্ক ও ভোঁদরের মতো বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীও। মহাবিপন্ন কাছিম বড়কাট্টার প্রাকৃতিক আবাসস্থল নদী ও নদী তীরবর্তী এলাকা। খাদ্য ও নিরাপদ আবাসস্থলটি বক, পানকৌড়ি সহ বিচিত্র প্রজাতির পরিযায়ী পাখি।
তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নদী দূষণ, নাব্যতা হ্রাস, আবাসস্থল সংকোচন ও খাদ্যের অভাবে বিপন্ন হচ্ছে নদীর জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় নদীকেন্দ্রিক বৈচিত্র্যময় জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত নগরায়ন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, নদী পুনঃখনন সহ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। নদীর জীববৈচিত্র্য নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃত জীবন অনুষ্ঠানে। একটি ভবনে বসবাস করেন 90টি পরিবার। তাদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠেছে বিশাল এক ছাদ কৃষি, যেখান থেকে মিটছে ফুল, ফল আর সবজির চাহিদা। শুধু তাই নয়, সবুজের এই উদ্যোগটি এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত পারিবারিক মিলন কেন্দ্রে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ঢাকার ওয়ারির 14 তলা ভবনের এই ছাদে 8,500 বর্গফুট জুড়ে গড়ে তোলা হয়েছে সমন্বিত এক ছাদ কৃষি। ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দার উদ্যোগে শুরু হলেও এখন এটি বসবাসরত 90টি পরিবারেরই একটি মিলন কেন্দ্র, যার মূল উদ্যোক্তা রেখা মালিক। এখানকার সবুজের সান্নিধ্য তাকে 70 বয়সেও রেখেছে উদ্যমী আর প্রাণবন্ত। সব ধরনের গাছই আছে, ঔষধি গাছ আছে, ফলের গাছ আছে, ফুলের গাছটা বেশি। সবাই মোটামুটি গাছ পছন্দ করে। তো এই আয়োজনের আরেকজন উদ্যোক্তা তসলিম উদ্দিন। ফ্ল্যাট বাড়ির নানা সীমাবদ্ধতা পেরিয়ে তিনি ছাদ কৃষিকে এগিয়ে নিচ্ছেন কৃষির প্রতি ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে। তো আমি অনেক সময় অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছে, আসলে সত্যি কথা বলতে কি। এরপরও আমি আমার মতো করে সবসময়, আমি যেহেতু প্রকৃতিকে ভালোবাসি, যার জন্য আমি এটা ছাড়ি নাই। এখানে অংশ নেওয়া প্রত্যেকটি পরিবারই পাচ্ছেন নতুন নতুন অভিজ্ঞতা, উপভোগ করছেন নিজের হাতে লাগানো সবজির স্বাদ আর পরিশুদ্ধ পরিবেশ। সবার সহযোগিতা আছে, আমরা শখের থেকেই করা আর কি। গাছগাছালি যেটা হেল্প করতে হবে সেটা হচ্ছে আমরা যখন এখানে আসতে পারতেছি, সো উই ক্যান টেক দ্য ফ্রেশ এয়ার ফ্রম হিয়ার। সুউচ্চ ভবনের উপর এই সুবিশাল ছাদ কৃষির আয়োজনটি শত পরিবারের ইচ্ছার একটা ফসল। সরাসরি জড়িত আছেন কয়েকজন। তাদের আয়োজনে এই ভবনটির উপরে বাগানটি নির্মিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এসে বিভিন্ন জেলা শহরগুলোতে এরকম বড় বড় অট্টালিকা নির্মাণ হচ্ছে, যেগুলো অ্যাপার্টমেন্ট ভবন। তারা একটু সবাই একত্রিত হলেই এই জাতীয় কাজগুলো সম্প্রসারণ করতে পারে। কিন্তু এই কাজগুলোকে সম্প্রসারণ এবং টেকসই করার জন্য দরকার সরকারি গাছগাছালির জন্যে সেবা। ঢাকার ওয়ারির কাদের ট্রপিক্যাল হাইটস থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এনে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে রয়েছে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন ময়মনসিংহের ভোটাররা। যাকে ভোট দেবে সে শিক্ষিত হতে হবে এবং সৎ, যোগ্য এরকম লোক হইতে হবে। তো আমরা তো চাই যে ভালো একজন প্রার্থী হোক, যে সৎভাবে থাকতে পারে, সৎভাবে জনগণের কাজ করতে পারে। নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী হবে, দেশকে নিয়ে চিন্তা করবে, জনগণকে নিয়ে চিন্তা করবে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটাই সে ম্যান্ডেটে একজন প্রার্থী থাকবে, এটাই আমি কামনা করি। আমাদের কাজ করার জায়গা ছিল, আমাদের এয়ারপোর্টটি নির্বাচিত হওয়ার কথা ছিল, আমাদের বিভাগীয় একটি শহর হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল এই শহরের যা কিছু রাস্তাঘাট সেগুলোকে বিন্যস্ত করে একটি বিভাগীয় শহরের উপযোগী হওয়ার কথা ছিল। এইগুলো যেন তারা এখন ধরে ধরে বাস্তবায়ন করার চেষ্টা করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আইন জনগণের স্বার্থে কাজ করবে এবং উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে। ওই ধরনের প্রার্থীদেরকেই মানুষ নির্বাচিত করুক। যারা ক্ষমতায় যায়, ক্ষমতার লোভে না পড়ে জনগণের স্বার্থে কথা বলে, এরকম লোক আমরা প্রত্যাশা করি। আমাদের রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করবে। আমরা এই ধরনের প্রার্থী চাই। আমরা তাকেই চাই যে দেশের সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা
মানুষ স্বাধীনভাবে চলতে পারে, মানুষের সকল চাহিদা পূরণ করতে পারে এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, এমন একজন সরকারি প্রার্থীকে আমরা চাই। প্রার্থী হিসাবে যিনি সৎ, মেধাবী এবং আমাদের সমাজের জন্য কাজ করবেন, যেন এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এই সবগুলো যেন নির্মূল হয়ে যায়, ভবিষ্যতে যেন মাথাচাড়া দিতে না পারে। এমন একজন মানুষ নির্বাচিত হবেন যে যার কাছে আমরা খুব সহজে তাকে অভিভাবক হিসাবে আমরা পাব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো কৃষি সংবাদ। সুনামগঞ্জের হাওরের উন্মুক্ত জলাশয়ে প্রাকৃতিকভাবে বেড়ে উঠে শতাধিক প্রজাতির দেশীয় মাছ। তবে এবছর সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় হাওরে ভরা মৌসুমে পাওয়া যাচ্ছে না দেশীয় মাছ। উৎপাদন কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলেরা। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। একসময় সুনামগঞ্জের হাওরগুলো ছিল দেশীয় মাছের ভাণ্ডার। পাওয়া যেত রুই, কাতল, বোয়াল, শিং, মাগুর, কইসহ নানা প্রজাতির মাছ। দিন দিন কমে যাচ্ছে মাছের সংখ্যা। এবছর হাওরে পর্যাপ্ত পানি না থাকায় কমে গেছে মাছের উৎপাদন। দিন যদি 500 টাকা পাই, আরো 2 দিন পাই না, পেটে ভাতও চলে না, ওনা সারতামও পারি না, অন্য কাজও পারি না। মাছ মাইরে আমরা চলবার মতো না। পানি নাই হাওরে ধরে আমরা ডুববালা জানা বান জাতীয় হয়েছে, কোনো মাছ বাড়িতে পারে না নদী। মাছ আমরা চলার সুযোগ করে দেয় সরকারে। আগে 1000, 1200, 1500 হইতো, মাছ খুব বেশি আছিল। এখন বর্তমানে 300 টাকাও রুজি ওরা যায় না। ঠিকমতো পানি না থাকায় হাওর পাড়ের বাজারগুলোতেও দেখা দিয়েছে মাছের সংকট। সবাই ফাঙ্গাস খাওয়া লাগে, শ্বাসের মাছ খাওয়া লাগে। আগের মতো মাছ এখন আগের তুলনায় আই না, অনেক কমে গেছে। উৎপাদন বাড়াতে হাওরের মাছের অভয়াশ্রম বৃদ্ধি ও মাছের পোনা অবমুক্তকরণ সহ অন্যান্য বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। হাওরের সমস্ত বিলে যদি একটা ছোট অভয়াশ্রম করা যায়, যেখানে মাছের বংশগুলো, মূল বংশগুলো রক্ষা পাবে, তাহলে আমার মনে হয় যে হাওরের মাছের উৎপাদনে আমরা আশানুরূপ ফলাফল পাবো। দেশের অন্যান্য জায়গার মতো সুনামগঞ্জেও নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ রাখার পরিকল্পনার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। টাঙ্গুয়ার হাওরকে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ শুধু না, আমরা মৎস্যের দিক থেকেও একটা যদি গুরুত্বপূর্ণ হাওর হিসেবে ঘোষণা দিতে পারি, তাহলে এটা রক্ষার দায়িত্ব সবার হবে। জেলায় এবছর 1,15,000 মেট্রিক টন মাছ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিষেধাজ্ঞা অমান্য করেই খুলনার উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। আর এতে বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙন, হুমকিতে পড়েছে জীবন জীবিকা। এমন পরিস্থিতির প্রতিবাদে আন্দোলন করছেন কয়রা উপজেলার সাধারণ মানুষ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত দানিল সুজিত বসুর রিপোর্টে। ঘূর্ণিঝড় আইলাই বিধ্বস্ত খুলনার কয়রা, দাকব, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলা। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই বসবাস এইসব উপজেলার মানুষের। কিন্তু দখল আর অবৈধ বালু উত্তোলনে কপোতাক্ষ নদী তীর জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। বিশেষ করে কয়রা উপজেলার হরিণখোলা, ঘাটাখালী, মদিনাবাদ সহ ঝুঁকিতে রয়েছে 8টি গ্রাম। 200 ফুট দূর থেকে ওই বালি নিয়ে কেটে ওটা বস্তা বুঝতে ভুরি ভালোবাসার সাথে ওই বস্তা আবার জায়গায় চলে যাচ্ছে। ভাঙন ঠিকই জায়গায় ঠিকই দিতেছে। কষ্টের সঙ্গে এখানে বসবাস করে এবং তাদের জীবিকা নির্বাহ করতে হয়, বিভিন্ন এলাকায় যেতে হয়। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন প্রান্তিক মানুষ। আমাদেরকে সবাই সহযোগিতা করুন, আর এই অবৈধ সিন্ডিকেট যারা আছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করুন। যাদের জায়গা জমি কিছু ছিল না, তারা কেউ এনডিআই চলে গেছে, কেউ যশোরে গেছে, কেউ খুলনায় গেছে। এমন পরিস্থিতি উত্তরণে প্রতিশ্রুতির পরিবর্তে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। এই অবৈধ বালি যাতে উত্তোলন করতে না পারে, টেকসই বেড়িবাঁধ তৈরি হয়, সেই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। জেলা প্রশাসক বলছেন, দোষীদের বিরুদ্ধে অভিযান চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমাদের রেগুলার
মোবাইল কোর্টের জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে উপজেলা প্রশাসনকে। এটা গভীর রাতে যেহেতু হয়, সেখানে আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরো বাড়ানোর জন্য চেষ্টা করছি। গেল 2 দশকে অন্তত 10 বার ভাঙনের মুখে পড়েছে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ। সরকারি বরাদ্দ মিললেও হয়নি স্থায়ী সমাধান। দ্রুত সময়ের মধ্যে নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তার দাবি জানিয়েছেন উপকূলবাসী। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিজের এবং পরিবারের কারো আওয়ামী লীগের নেতৃত্বে না থাকার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা। নির্বাচনের পরও ভারতেই থাকার পরিকল্পনা। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বাইরের শক্তি কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা। ইতিহাসের সবচেয়ে ভালো ভোটের প্রতিশ্রুতি। এবং সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা নদ নদীতে রয়েছে বৈচিত্র্যময় জলজ জীব বৈচিত্র্য। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে রাখছে তাৎপর্যপূর্ণ ভূমিকা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে অনলাইন.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই চ্যানেলের সংবাদে এখনকার আয়োজন, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।